Citizens' views. where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিটিজেন ভিউজের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নাগরিক সংলাপ অনুষ্ঠানের আমাদের সব সময়কার অতিথি মাহবুব হোসেন ভাই প্যারিস থেকে জয়েন করেছেন। আমরা দুজনেই মোটামুটি অনুষ্ঠানটা চালাই নিয়ে এসেছি বেশ প্রায় কয়েক বছর। আপনারা আমাদেরকে সাপোর্টও দিয়ে যাচ্ছেন। মাহবুব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নাগরিক সংলাপ অনুষ্ঠানে। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। নানা ব্যস্ততার মধ্যেও আমরা আমাদের এই অনলাইন যে আন্দোলনটা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের পক্ষ থেকে, নানা রকমের সামাজিক এবং বাংলাদেশের চলমান বিষয় নিয়ে কথা বলি। তো আজকে অনুষ্ঠানে যারা দেখছেন দেশ বিদেশে, সবাই জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি যে আমাদের এই অনুষ্ঠানটা হয়তো অনেক পপুলার না, কিংবা অনেক ভিউজও হয় না। তারপরেও আমি মনে করি যে অন্তত এখন না হোক, অন্তত 20 বছর 50 বছর পরে হলেও আমাদের এই প্রতি সপ্তাহের যে আপগ্রেড, মানে রাজনৈতিক যে আপগ্রেড, দেশের সামাজিক এবং অন্যান্য পরিস্থিতির যে আপগ্রেডটা আমরা দিয়ে যাচ্ছি, আশা করি এটা একটা ডকুমেন্টস এবং ডকুমেন্টারি হয়ে থাকবে ভবিষ্যতে। হয়তো বা এর কোনো ইম্প্যাক্ট হয়তো সমাজে পড়বে না, কিন্তু এটা এক সময় একটা দলিল হিসেবে থাকবে বলে আমি মনে করি। কি মাহবুব ভাই, আপনার কি মনে হয়? আপনার সাথে একমত আছে ভাই, কারণ মনে রাখবেন যে পৃথিবীর সমস্ত বিপ্লবের, পৃথিবীর রাষ্ট্র সমাজ পরিবর্তনের যে প্রেক্ষাপট, সেটা কিন্তু হয়েছিল টেবিল থেকে। এবং হয়তো টেবিলে তখন 3জন মানুষ ছিল, 4জন মানুষ ছিল, সেই 4জন মানুষের সাথে যুক্ত হয়েছে একটা দেশ, একটা জাতি। আপনি মান্নাদের সে বিখ্যাত গান কফি হাউজে সে আড্ডাটা আজ আর নেই, যদিও একটা কাল্পনিক একটা গান, কিন্তু আপনি মনে রাখবেন যে সেই কল্পনার মধ্য দিয়ে তিনি যে নাড়া দিয়েছেন পৃথিবীকে, যে কারণে এই গানটা আমাদের কাছে এখনো ভালো লাগে। ওই টেবিলের যে কজন ছিল, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কাল্পনা ছড়িয়েছিল। তো আমি মনে করি যে আমাদের এই প্রয়াস, আপনি যেটা বললেন যে ইম্প্যাক্ট পড়বে কিনা, অবশ্যই ইম্প্যাক্ট পড়বে। কারণ আমরা যেগুলো করছি এগুলো ইতিহাসের নিরিখে আমরা কথা বলি। শুধু বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে নয়, আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি, আমরা সেখানে আমাদের বক্তব্য দিয়েছি, আমাদের মতামত ব্যক্ত করেছি, এবং সর্বশেষ একটা কনক্লুশন, একটা রেজলিউশন আমরা দেখান দেওয়ার চেষ্টা করে চলা যাবে। সুতরাং আমি মনে করি যে কোনো কাজেরই আমি মনে করি মানে বিধে যায় না, এটাই বাস্তবতা যায়। ধন্যবাদ মাহবুব ভাই। মাহবুব ভাই, আজকে ঐতিহাসিক 15ই আগস্ট। আজকেই তো না? হ্যাঁ, ঐতিহাসিক 15ই আগস্ট। সো বাংলাদেশের ইতিহাসে 15ই আগস্ট একটি আহ, অবিস্মরণীয় একটা দিন এবং ক্ষণ। 1975 সালের এই দিনে শেখ মুজিবুর রহমান, তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বাকশালের সভাপতি ছিলেন মনে হয় উনি, সম্ভবত চেয়ারম্যান। চেয়ারম্যান ছিলেন। উনি সপরিবারে নিহত হয়েছিলেন। আহ, এই প্রেক্ষাপটটা নিয়ে আজকে সামান্য একটু আলোচনা করতে চাই। 15ই আগস্টের প্রেক্ষাপটটা নিয়ে। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধটি যে কারণে হয়েছিল, আমরা এই কারণটা না, আমরা সবাই এড়িয়ে যেতে চাই। আমরা 71 সালের মুক্তিযুদ্ধটা আসলে কেন হয়েছিল, এটা একটা ভুল ব্যাখ্যা এবং আহ, একটা ভুল ইতিহাস আওয়ামী লীগ দাঁড় করায় রেখেছিল গত 54 বছর। সেই ইতিহাসটা ছিল কি? শোষণ নির্যাতনের ইতিহাস, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিদের শোষণ নির্যাতনের কারণেই মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু আসলে বিষয়টা তো সেটা ছিল না। বিষয়টি ছিল একটি নির্বাচন হয়েছিল 1970 সালে। সেই 70 সালে নির্বাচনে নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগ, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, এবং সেই সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দেরি হচ্ছিল। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে ভুট্টো ডিস্টার্ব করছিল সরকারকে। সরকার রাজি ছিল আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার জন্য, কিন্তু তৎকালীন ভুট্টোর কারণে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে ডিলে হচ্ছিল, যে কারণেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। অর্থাৎ একটা নির্বাচনকে কেন্দ্র করে আমি মনে করি, তা নাহলে মুক্তিযুদ্ধ হওয়ার কোনো সুযোগ ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু,
ভারত 1947 সালের স্বাধীনতার পরে থেকে দুই পাকিস্তানকে বিভক্ত করার একটা ষড়যন্ত্র শুরু করেছিল রয়ের মাধ্যমে, এবং সেই প্রেক্ষাপটটাও তৈরি করেছিল বাংলাদেশে। সেই প্রেক্ষাপটটা কি ছিল? বাংলাদেশিদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছড়ানো, সেটা যে শোষণ, বঞ্চনা, অর্থনৈতিক একটা দ্বিধা বিভক্ত এবং অর্থনীতির একটা, যে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে ইনকাম হয়, সেটা পশ্চিম পাকিস্তানে খরচ হয়, এরকম ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করেছিল, এবং একটা সাংস্কৃতিক গ্রুপ, কালচারাল গ্রুপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল ভারত। এবং সেটার পিছনে আমি যতদূর ইতিহাস আমি জানি, আমি আমার বাবা এবং বাবা, চাচা এবং সিনিয়রদের কাছ থেকে, তারা একটা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করা শুরু করেছিল, নাটক, থিয়েটার, কবিতা। আপনি দেখবেন খেয়াল করে, বিশেষ করে 52 সালের পরে থেকে এই গ্রুপটা অত্যন্ত সক্রিয়ভাবে সক্রিয় ছিল। যে অর্থাৎ ব্রিটিশ আমলে মুসলিম লীগ যে মুসলমানদের জন্য একটা স্বাতন্ত্র্য ভূমির জন্য আন্দোলন করেছিল, সেই জিনিসটা টোটালি বেমালুম ভুলে যে নতুন করে একটা, মানে অর্থাৎ কলকাতা ভিত্তিক একটা সাংস্কৃতিক অঙ্গন গড়ে উঠেছিল, যারই রেজাল্ট আজকে ছায়ানট বলেন, উদীচী বলেন, আপনার সব ধরনের এই বিষয়। আমি প্রেক্ষাপটটা এই জন্য উল্লেখ করছি, তাহলে আমাদের আলোচনা করতে এটা সুবিধা হবে। এত কিছুর পরেও 71 সাল মুক্তিযুদ্ধে দেশের আপামর জনসাধারণ সবাই শেখ মুজিবুর রহমানের ডাকে বলেন। পাশাপাশি যখন মেজর জিয়াউর রহমান চিটাগাং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন, বাংলাদেশের আপামর জনসাধারণ সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এখানে কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না। কিন্তু 71-এর পরে যখন 72-এ শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এসে যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন, ইভেন উনি যে প্রেসিডেন্ট হলেন তার কোনো শপথ ছিল না, তার কোনো মানে ছিল না, মানে যেটা আইনগত ভিত্তি ছিল না। কারণ যে সংবিধানের বেসিসে উনি শপথ গ্রহণ করেন, সেই সংবিধান কোনো সংসদে পাশ হয়নি, এবং সেই সংবিধান যে 70-এর যারা সংসদ সদস্য তাদের দিয়েই মনোনীত। কিন্তু সেটা তো স্বাধীন বাংলাদেশের মানে ছিল না, স্বাধীন বাংলাদেশের সংসদ ছিল না, সেটা সেটা পাকিস্তানের সংসদ ছিল। এখন স্বাধীন বাংলাদেশের সংসদে কিন্তু শেখ মুজিবুর রহমান কিন্তু প্রধানমন্ত্রী হয় নাই, কিংবা স্বাধীন বাংলাদেশের সংসদে কিন্তু সেই সংবিধান পাশও হয় নাই। তাহলে এই অসাংবাদিক আমি মনে করি, তাহলে সেটা শেখ মুজিবুর রহমানের যে সেই শাসন ব্যবস্থাটা ছিল সংবিধান সম্পূর্ণ অসাংবিধানিক। এবং পরবর্তীতে আপনার রাজনৈতিক প্রেক্ষাপটগুলো আমরা সবাই জানি। তারপরে হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে একপেশে করে রাখা হয়েছিল, সব কিছু মিলে 1975 সালের শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা পরে, হত্যা করার প্রেক্ষাপট কেন তৈরি হয়েছিল বলে মাহবুব ভাই আপনি মনে করেন? সরি, আমি অনেক এটুকু সময় আমি নিয়ে নিলাম ব্যাখ্যা করার জন্য আর কি, দুর্রাজ ভাই। একটা প্রশ্নের জন্য, একটা প্রশ্ন করার জন্য। জি ধন্যবাদ। আমি ঠিক আছে, আপনি খুব সুন্দর একটা লম্বা একটা ভূমিকা আপনি এখানে টেনেছেন। আমাদের মানে সমস্যাটা কোথায় জানেন, যে আমরা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ, যেটা বলি যে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, তার কোনো কনক্রিট ইতিহাস আমাদের সামনে নাই। একটা নিরপেক্ষ এবং একটা গ্রহণযোগ্য সার্বজনীন ইতিহাস আমরা এখানে করতে পারিনি। এখানে দেখবেন যে আপনি যেটা বলেছেন যে 52 সালের পর থেকে যে যারা ভাষা আন্দোলনের আহ, মানে জন্য লড়াই করলেন, সেখানে তো অনেক কথা আছে, তাই না? ভাষা আন্দোলন কেন হয়েছিল? 47 সালে একটা আজাদী আন্দোলনের মধ্য দিয়ে একটা পাকিস্তান নামক রাষ্ট্র আমার সেখানে তৈরি হয়েছিল, দুইটা জাতির নেগেটিভকে সামনে রেখে, হিন্দু মুসলমান এই বিষয়ে সামনে রেখে। এই বিষয়গুলোকে কিন্তু ঐতিহাসিকবিদরা তারা কিন্তু আমি সেই কথাটা কিন্তু উল্লেখ করছি, যে পাকিস্তান আন্দোলন কেন হয়েছিল এই কথাটা আমরা বেমালুমে ভুলে গেছিলাম। হ্যাঁ ভুলে গেছে। এবং এবং এই ভোলানোর পিছনে সক্রিয়ভাবে কাজ করেছে, এবং একটা র খুবই সূক্ষ্মভাবে সাংস্কৃতিক মানে আগ্রাসনকে সামনে নিয়ে এসছে, খুবই রাইট। মানে সূক্ষ্মভাবে। জি, তো সেই জন্য আপনি দেখেন যে এই কথাগুলো কিন্তু অনেকে বলেছে যে বলাটা ঠিক না, কিন্তু সেই বলাটা আপনার হয়তো মানে গ্রহণযোগ্য করতে পারিনি আমরা। তো সেজন্য আপনি দেখবেন যে 1952 সালের ওই ভাষাকে কেন্দ্র করে মানে 47-এর যে অর্জনটাকে তারা আড়াল করার একটা ষড়যন্ত্র করেছিল। কলকাতা কেন্দ্রিক একটা বুদ্ধিজীবী মানে শ্রেণী সৃষ্টি হয়েছিল, তারাই মূলত ওই নেতৃত্ব তৈরি করছে। এবং ধীরে 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 আপনি
ধরেন বিষিয়ে তোলা, যে এই যে একটা অখণ্ড পাকিস্তানের যে বলয় সৃষ্টি হয়েছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বর প্রশ্নে 1940 সালের সে লাহোর প্রস্তাব ভিত্তিতে, তাকে ধরেন নানাভাবে মানে একদম অকার্যকর করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই ষড়যন্ত্রটা রীতিমতো কিন্তু তারা সফল হয়েছিল। তারপর যাই হোক, আমরা 70-এর নির্বাচন হলো, সেই নির্বাচনে এদেশের এবং পশ্চিম পাকিস্তানের মানে দুই বেল্টের মধ্যেই কিন্তু আওয়ামী লীগ সংগ্রামী ষড়যন্ত্র করলো। এবং পাকিস্তানি তারা মনে করলো যে যেহেতু ওই যে বললাম যে এক লম্বা ইতিহাস আমাদের সামনে আছে, যে ভারত এখানে ইনভলভ আছে, ষড়যন্ত্র করছেন, তারা এই কারণে এটাকে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে একটু গর্বিত করছিলেন। তখনই কিন্তু মূলত জাতিগতভাবে আমরা সবাই সম্পৃক্ত হয়ে গেল অধিকারের প্রশ্নে, এবং একটা পর্যায়ে স্বাধীনতা হয়ে গেল। সেটা যাবে, স্বাধীনতা আমাদের জীবনের পরম পাওয়া, আমরা এটাকে নিয়ে গর্ব করি। কিন্তু স্বাধীনতা অর্জনের যে ইতিহাসটা, এটা আমাদের জানা দরকার। আমাদের আগামী প্রজন্ম যদি জানে, তাহলে কি হবে? তাহলে ইতিহাস তো ইতিহাসই, তাই না? ইতিহাসটাকে সামনে আনা দরকার। এই জন্য আনা দরকার যে আমরা মিথ্যে ইতিহাসের মধ্যে দিয়ে আমরা চলতে চাই না। 72 সালে শেখ মুজিব যখন আসলেন বাংলাদেশে, আপনি যে বললেন যে 70 নির্বাচনে যারা পাকিস্তানের কাঠামোর মধ্যে থেকে নির্বাচন করলো, তারাই কিন্তু মানে শপথ নিলেন। এবং শেখ মুজিব এসে কিন্তু কোনো সাংবিধানিক শপথ দিলেন না, এসে একদম তিনি এদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এবং তারপর কি হলো, যে তারা শুরু থেকেই যারা ইন্ডিয়ান বিরোধী, অর্থাৎ মানে কলকাতা কেন্দ্রিক যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের ব্যাপারে যারা কথা বলেছেন, তাদেরকে তারা আপনার শত্রু মনে করা শুরু করলো। মেজর জলিল থেকে শুরু করে অনেককে গ্রেপ্তার করা হলো। পূর্ব বাংলা সরবরাহ পার্টির আপনার আহ কি বলে যে নেতা সিরাজ শিকদারকে তারা হত্যা করলো, এবং রক্ষী বাহিনী তৈরি করলো। তৈরি করে এই বেল্টে যারাই মানে মুজিববাদীর বিরুদ্ধে কথা বলেছে, তাদের হত্যা করেছে। প্রায় বলা হয় 30,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল জাসদের। এবং এই যে বিষয়গুলো, যারাই কথা বলেছে তাদেরকে এক লাল ঘোড়া মাহবুব ভাই, বাই দা আমাকে একটু বলেন তো মুজিববাদটা আসলে কি? আচ্ছা, মুজিববাদ হইতে মুজিববাদকে মানে শেখ মুজিবকে প্রশ্ন করা হয়েছিল মানে যে মুজিববাদটা আসলে কি? what মানে do you mean by মুজিববাদ? আমি আজ পর্যন্ত খুঁজে পাই নাই উনি কিন্তু মুজিববাদটা বলছেন আসলে। যে মুজিববাদ ইজ মুজিববাদ। এখন মুজিববাদ কি জিনিস? মানে শেখ মুজিবের এই বাকশালটাকে ধরে মুজিববাদ ধরেন আপনি, অথবা ইন্ডিয়া থেকে চাপিয়ে দেওয়া যে আজকে আমাদের সংবিধান, এই টোটাল বিষয়টাকে মুজিববাদ ধরতে পারেন। মানে ধর্মনিরপেক্ষতাবাদ মুজিববাদ, মুজিববাদ, সমাজতন্ত্র মুজিববাদ। রাইট, আমি এগুলি অ্যাকচুয়ালি মুজিবের মতবাদটা কি আসলে, অর্থাৎ যে মুজিবের মুজিববাদটা কি? আমি দেখেন, বহু মানুষকে প্রশ্ন করেছি, বহু আওয়ামী লীগের নেতাকে প্রশ্ন করেছি যে মুজিববাদটা আসলে কি, আমাকে একটু বলেন তো ভাই। না, এটা এটা তারা বলতে পারবে না, কারণ আসলে নাই তো। আপনি অরিনা ফরাসি, যে ইতালির সাংবাদিক, আপনি তার বইটা পড়েন। হুম হুম মানে শেখ মুজিবকে সেইভাবে চিত্রায়িত করেছে একজন বিদেশি সাংবাদিক, তাই না? তো এটা তো আমাদের জাতির জন্য লজ্জা। যাই হোক, তারপরে ধরেন নানা রকমই হয়েছে, এবং একটা পর্যায়ে যখন বাংলাদেশের মানুষের একদম মানে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, ইভেন কি সেনাবাহিনীকে যখন তারা হাত দিল, সেনাবাহিনীকে যারা তারা মানে একটা অপ্রাসঙ্গিক হিসেবে তারা চিহ্নিত করার চেষ্টা করলো, যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়োজন নেই, তার পাশাপাশি প্যারালাল একটা রক্ষী বাহিনী তৈরি করলো, এবং সেনাবাহিনীর ক্ষমতাকে খর্ব করা হলো। ঠিক তখনই কিন্তু জাতিগতভাবে কিন্তু মানে বিভিন্ন জায়গায় কিন্তু এক ধরনের মানে পরিবর্তনের একটা মানে আলোক ছড়া দেখা দেখা যাচ্ছিল, এবং বাংলাদেশের আপামর জনগণ তারা চাচ্ছিল একটা পরিবর্তন। ঠিক সেই সময় সেনাবাহিনী থেকে যারা ওই সময় যারা সাসপেন্ড হয়েছিল, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতে, যে রক্ষী বাহিনীর বিরুদ্ধে কথা বলতে, যে আপনার কর্নেল রশিদ, কর্নেল ফারুক, তখন তো তারা অ্যাবেল ছিল আপনার সেনাবাহিনীতে। কিন্তু যেই 6 জন বাইরে ছিলেন, মেজর ডালিম থেকে শুরু করে, এরা এরা একটা পরিবর্তনের জন্য সম্পৃক্ত হলো। এবং 15ই আগস্ট তারা দিনটাকে বেছে নিল এই কারণে, ইতিহাস বলে যে ওই দিন ছিল ভারতের স্বাধীনতা দিবস, যাতে করে ভারত ওইটা নিয়ে ব্যস্ত থাকে, আর এর মধ্যে যেন কাজটা হয়ে যায়। কিন্তু এই যে আমার একটা কিন্তু একটা কোশ্চেন, আমার কিন্তু মনে হয় না যে খুব সংগঠিতভাবে এই শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল। না, সংগঠিত না, কি বললাম যে যারা, দীর্ঘ পরিকল্পনা ছিল না, সেটাও না, সংগঠিত ছিল না,
মানে আমি যতদূর, কারণ ওনাদের সঙ্গে কথা বলার সুযোগ আপনারও হয়েছে, আমারও হয়েছে দীর্ঘ, আমরা যেহেতু মানে ওনাদের সঙ্গে কাজও করেছি এখানে, জি জি চুরি গোপনের তো কিছু নাই, লুকোচুরির কিছু নাই। আমরা কর্নেল ফারুক রশিদ এবং আহ, এই জাতীয় বীরদের সঙ্গে আমরা কাজ করেছি জি এখানে। এটা সুস্পষ্ট, মানে আমরা, আপনার আমার বহু স্মৃতি ওনাদের সঙ্গে আছে। আমরা সরাসরি কথা বলেছি, ওনাদের সংস্পর্শে এসে ওনাদের কথা শুনেছি, এখনো পর্যন্ত শুনি কিংবা এখনো পর্যন্ত কথা বলি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে এটা একটা দীর্ঘ পরিকল্পনার ফসল কিংবা পরিকল্পিতভাবে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে কিংবা এরকম ধরনের কিছু। এবং আমার তো মনে হয় না ওই দিন হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল। হ্যাঁ, ইতিমধ্যে তো আপনি দেখবেন যে মেজর ডালিম বা রাশেদ চৌধুরী তারা তো বক্তব্য দিয়েছেন, আমরা সব জানি তারা তারা কি বলেছেন, বা ডালিম সাহেবের যে বইগুলো আছে আপনি সেগুলি দেখেন, সেগুলি পড়লে বুঝবেন যে আসলে কি ঘটনা সিনারিও হয়েছে সেখানে। মোট কথা, বাংলাদেশের আপামর জনগণ যে আকাঙ্ক্ষাটা চেয়েছিল, সেই আকাঙ্ক্ষার সাথে যুক্ত হয়ে আপনার এরা রাস্তায় বেরিয়ে আসে, এবং একটা ওই যে বললেন যে পরিকল্পনা ছিল না। আপনি দেখেন মেজর ডালিম, কি বলে, কর্নেল ফারুকের যে ট্যাঙ্ক রেজিমেন্ট যেটা ছিল, যে ট্যাঙ্ক নিয়ে তারা বেরোলো, একটা ট্যাঙ্কে তো গুলি ছিল না, তাই না? এই যে সাহস, এই যে আকাশ চুম্বী যে সাহস নিয়ে তারা বেরিয়ে আসলো দেশকে মুক্ত করার জন্য। এবং দেখেন ঠিকই তো, আমি হত্যাকাণ্ড বলবো না যাবে, আমি কিন্তু আমি হত্যাকাণ্ডই বলি, ওনাদের ওনাদের কি ছিল, ওনাদের মোটিভটা কি ছিল আসলে না, বলুন। ওনাদের মোটিভ ছিল মুজিবকে এনে একটা একটা জায়গায় নিয়ে যাবে, একটা জবাবদিহিতার জায়গায় নিয়ে যাবে, তাই না? এবং ওনাদের বাংলাদেশের কিন্তু হত্যা সেনাবাহিনী, পরিকল্পনা ছিল না। না না ছিল না, কিন্তু যখন তারা গুলি করলো ওখান থেকে হ্যাঁ, 32 থেকে, হ্যাঁ, কামাল গুলি করলো জামালের তখন। নেতৃত্বে যখন গোলাগুলি হইলো, তখন তারা ক্ষুব্ধ হয়ে গেল। দেখেন, আপনার সেনাবাহিনী যখন কোথাও ইন্টারভেনশন করে বা যখন যে যায় সেখানে, সেখানে তো মানে নাচ গান করতে যায় না, তাই না? একটা পরিবর্তনের জন্য তারা যায়। কিন্তু তারা যে পরিবর্তনটা করার জন্য যায়, সেখানে বাধাগ্রস্ত হয়, তখন স্বাভাবিকভাবে কিন্তু তাদের কাছ থেকে যা থাকে সেগুলো স্বয়ংক্রিয় হয়ে যায়। এটা সেখানে ঘটেছে। আমি এই জন্য এটাকে হত্যাকাণ্ড না বলে একটা রাজনৈতিক পরিবর্তন, একটা পট পরিবর্তন হয়েছে সেখানে। এবং সে পট পরিবর্তনের মধ্য দিয়ে, দেখেন রাজা ভাই, পট পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগের একটা অংশই কিন্তু আসছে ক্ষমতায় গেল। খন্দকার মোস্তাক আহমেদ, সেও তো আওয়ামী লীগের লোক ছিল, তাই না? আমি খুব আচ্ছা, আপনি একটু শুধু সংক্ষেপে বলেন যে এই পট পরিবর্তনটা দরকার ছিল কেন? দখল ছিল অবশ্যই, কারণ আহ, মৌলিক অধিকার, হুম। মানুষের মৌলিক যে চাহিদা, এগুলি থেকে মানুষ বঞ্চিত হচ্ছিল। রাজনীতি করার অধিকার সেখানে ছিল না। এবং একটা রাষ্ট্রের, একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তায় অর্জিত যে স্বাধীনতা, কথা সেটাকে বলার ভুলুণ্ঠিত করা, পত্রপত্রিকা বন্ধ করে দিল। তার কথা মানে বলার স্বাধীনতা, মত ছিলই না। প্রকাশের স্বাধীনতা। 4টা পত্রিকা ছিল যেগুলো শেখ মুজিবের বন্দনা গাইতো, আর সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হলো, তাই না? আপনি দেখেন সে সময়কার মানে বিখ্যাত কবি আল মাহমুদ গণকণ্ঠের সম্পাদক ছিলেন, তাকে গ্রেপ্তার করা হলো। অনেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গণকণ্ঠের যে প্রকাশক, তাকেও অ্যারেস্ট করা হলো। তার মানে কি, শুধুমাত্র যে গণকণ্ঠ নয়, সমস্ত পত্রিকা তারা বন্ধ করে দিয়ে একদিনেও বাকশালের কার্যক্রমকে নির্বিঘ্নে করার যে পায়তারা করেছিল। সেইখানে 1971 সালে মুক্তিযুদ্ধে যারা বাংকার থেকে বাংকার ছুটেছেন, জীবন বাজি রেখেছেন, সেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে শেখ মুজিবের মতো এরকম একটা মানে ফিসিবাদের আইকনিক চরিত্র, একটা জগদ্দল পাথরকে তারা সরিয়ে দিয়ে জাতিকে মুক্ত করেছিল। আজকের এই দিনে সেই সমস্ত বীরদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, যারা মৃত্যুবরণ করেছেন, যাদের হত্যা করা হয়েছে শেখ মুজিব মানে হাসিনার সময়, মানে আপনার বিচারিক মানে কি বলে এক ধরনের মানে জুডিশিয়াল কিলিং কিলিং করা হয়েছে। তাদের আত্মাকে শ্রদ্ধা জানাই। এবং যারা বেঁচে আছেন, বিশেষ করে নূর চৌধুরী, কর্নেল মেজর রেফার কর্নেল শৈলব ডালিম এবং রাশেদ চৌধুরী সহ যারাই বেঁচে আছেন, তাদের প্রতি আমার স্যালুট। এবং আমি বর্তমান সরকারকে আহ্বান জানাতে চাই, কারণ রাজা ভাই, 15 আগস্ট না হলে 7 নম্বর হতো না, 7 নম্বর না হলে জিয়া রহমান উত্থান ঘটতো না, জিয়া রহমান উত্থান না ঘটলে বিএনপির জন্ম হতো না। সুতরাং সেই 15 আগস্টের প্রতি একটা শ্রদ্ধাবোধ রেখে আমি বর্তমান গভর্নমেন্টকে আহ্বান জানাবো, যারা বেঁচে আছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনুন, তাদেরকে মর্যাদা দিন এবং 15 আগস্টকে আফল করুন। 15 আগস্টকে আফল না করে রাজা ভাই, আপনার বাংলাদেশের সক্রিয় যে বাংলাদেশ, এই যে আজকে 24, এই 24-এর ছেলেরা কি করেছে রাজা ভাই? 15 আগস্ট হাতিয়ার, গর্জুগ আর আরেকবার ডালিমের নাম নিয়েছে, আপনার ফারুকের নাম নিয়েছে, নিয়েছে না, এই বীরদের নাম নিয়েছে। তাহলে তারা ওই স্লোগান দিয়ে কিন্তু 24 তারা বাস্তবায়ন করে। সুতরাং 15 আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর প্রশ্নে সবসময় প্রাসঙ্গিক। এই জন্যে আমার বলবো যে 15 আগস্টের প্রশ্নে আসুন
আমরা সৌক্ষ্মভাবে এটাকে ধারণ করি এবং একটি সুখী বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রচেষ্টা রাখি রাজা ভাই। ধন্যবাদ মহোদয়। এই একই প্রসঙ্গে আবার একটু কথা বলি। আপনি কি আরেকটা রাজা ভাই কথা বলিনি, আজকে শুধুমাত্র 15ই আগস্ট মানে শেখ মুজিবের পতনের দিবস নয় বা নাজাদ দিবস নয়, আজকে কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে নন্দিত জনপ্রিয় একজন মানে আইকনিক ডেমোক্রেসির একজন মানে কি বলে আহ, চরিত্র বেগম জিয়া, বিএনপির চেয়ারপারসন, তার জন্মদিন। আচ্ছা, ঠিক আছে, ভালো। পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনার এই বেল্টে একটা ছাত্রের জন্ম হয়েছিল, শহীদ মালিক, তাকে হত্যা করা হয়েছিল, সাদা দিবস। শুধু তাই না, এখানে শোকাদের জন্মদিন আছে 15 আগস্ট, শুধুমাত্র যে শেখ মুজিবের মানে ওইটা নট লাইক দ্যাট। তবে আমরা 15 আগস্টের মধ্য দিয়ে জাতিগতভাবে আমরা নাজাত পেয়েছিলাম, এই জন্য আমরা এই দিনটাকে সবচেয়ে বেশি স্মরণ করা যাবে। আসুন একটু এবার একটু টেকনিক্যাল কথা বলি। সেটা হলো যে বিএনপি 15 আগস্টকে ধারণ করে বলে মনে করেন আপনি? আমি আমি ধারণ ওনারা 15 আগস্টের কোন পার্টটাকে ধারণ করে? দ্যাট ইজ নাজাদ দিবসকে ধারণ করে নাকি শোক দিবসকে ধারণ করে? আমার তো মনে হয় না ওনারা 15 আগস্টকে এভাবে ধারণ করে। যদিও 15 আগস্ট না হলে বিএনপির জন্ম হতো না। বিএনপির এই মূর্খ রাজনীতিবিদগুলা জানে কিনা আমি জানি না, যে 15 আগস্ট না হলে আজকের বাংলাদেশে যে আমরা এখনো পর্যন্ত এখনো যে কথা বলতে পারি, সেই কথা বলার কোনো স্বাধীনতা থাকতো কিনা সন্দেহ। আমি যতটুকু আমি জানি, আমার যতটুকু মানে আমার জানা হয়েছে, হুম, বেগম খালেদা জিয়ার পরে 15 আগস্টকে আর কেউ ধারণ করে কিনা এটা আমার সন্দেহ আসা যাবে। হুম। এবং বেগম জিয়া বেগম জিয়াও যে ধারণ করতেন আমার মনে হয় না সেটা। কারণ দেখেন আপনি 1996 সালে বিএনপি ক্ষমতা আসার পরে এই যে 15 আগস্টের নায়কদের বিরুদ্ধে যে কেস হলো, এবং তারা কিন্তু সেই সময় কিন্তু অ্যারেস্ট হলেন কিন্তু। হ্যাঁ, কর্নেল ফারুক রশিদ, কর্নেল ফারুক এবং অন্যান্য যারা আছে, মেজর হুদা, মেজর হুদা, ওনারা অ্যারেস্ট হয়েছেন কবে? আমেরিকার সময় কোন কোন পিরিয়ডে? 96-এ। তাহলে 15 আগস্ট যদি ধারণই করতেন বিএনপি, তাহলে 2001 সালে ক্ষমতা আসার পরে তাদেরকে কেন রিলিজ দেওয়া হলো না, এবং তাদের কেসগুলোকে কেন মানে ক্লোজ করে দিয়ে তাদের। এই রাজ্যে অনেক কথা আছে, সেখানে ব্যারিস্টার মওদুদ আহমেদের কিছু ভূমিকা ছিল। এবং হ্যাঁ, আমি আপনার সাথে একমত। ব্যারিস্টার মনিরুল হোসেন তিনি চেয়েছিলেন 15 আগস্টের এই বিপ্লবীদের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিতে। সেখানে আমরা শুনেছি যে বিএনপি তরফ থেকে নাকি তাকে না করা হয়েছিল, যে আপনি যাবেন না। তো এটা একটা হঠকারী মানে সিদ্ধান্ত। বিএনপি কি তাদের ভয় করে কর্নেল ফারুক রশিদ এবং এই নায়কদেরকে? আপনি কি কারণ কি, তারা তো মানে মানে উই ওয়ান্ট টু ডিসকাস ক্লিয়ারলি, উই ডোন্ট yes, ওয়ান্ট টু তারা তো দেখেন, উই ডোন্ট ওয়ান্ট তারা টু কিন্তু, আমি খোলাখুলি বলি, হ্যাঁ অবশ্যই, শুধু শুধু আমরা বিএনপিকে শুধুমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করি, তার মানে এই না যে বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদের একমাত্র ধারক বাহক। আমরা স্বাধীনতা মানে 71-কে যেরকম আওয়ামী লীগ তাদের বাপুতি সম্পত্তি মনে করে, পৈতৃক সম্পত্তি মনে করে, আমরা এটাও করতে চাই না। বিএনপিকে স্মরণ করাই দিতে চাই যে বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপির একচ্ছত্র মালিকানাধীন নয়। না যাবে, বিএনপির জন্ম তো 19 সালে, তাই না? এর আগে কি এদেশে ন্যাশনাল ফোর্সের লোক ছিল না? তাহলে এদেশে কি বিশ্বাসী জনগণ ছিল না? হ্যাঁ, বিএনপি মানে বিএনপির, আপনি ঠিকই বলে যাচ্ছে ভাই, যে 15 আগস্টের পোস্টে বিএনপির কোনো ক্লিয়ার বক্তব্য নাই। এটা একটা দুঃখজনক ঘটনা। আজকে যদি 15 আগস্ট না হতো, দেখেন জিয়াউর রহমান কিন্তু ভয় পেতেন। আমি বলেন যে মানে 15 আগস্টের বিরুদ্ধে কেন ভয় পেতেন কিনা, জিয়াও ভয় পেতেন। কারণ কি, এদের মধ্যে লোভ ছিল না। মানে 15 আগস্টে যারা বীর, যারা যারা এটা পরিবর্তন করেছে, প্রত্যেকটা মানে দেখবেন এরা কিন্তু পারিবারিকভাবে কিন্তু অনেক খুব সাউন্ড এবং খুব বড় বড় পরিবার থেকে তারা এসছে। রিচ ছিলেন। হ্যাঁ, অনেক রিচ পরিবার থেকে তারা এসছে, এবং যে কারণে তারা আমি রিচ কিন্তু, এই অর্থে বলছি, অর্থনৈতিক রিচ না না, না, মানে বংশীয়, তারা বংশীয়। প্রত্যেকটা বংশীয়, জি। সেই জন্য আপনি দেখবেন মানে এরা প্রত্যেকে কিন্তু সাহসী ছিল, যে কারণে জিয়া রহমান তাদের ভয় পেতেন। এবং ভয় পাওয়ার কারণে যাবে তারা কিন্তু, তাদের কিন্তু জিয়া রহমান কিন্তু দেশে ফিরে আনেননি, তারা বাইরে রেখেছেন জিয়া রহমান। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে পদায়ন করেছেন, কিন্তু দেশে ফিরে আনেননি। কারণ কারণ হচ্ছে যে এরা কিন্তু ন্যায়ের পোস্টে কথা বলবে, এবং অন্যায় করতে স্বাভাবিকভাবেই একটা না, সংঘাত হবে। না, ইভেন ইভেন বিএনপির আপনার এর শাসন আমলে, এটা তো আপনি আর আমি নিজেই সাক্ষী, আপনার 91 থেকে 96 শাসন আমলে বিএনপি তো শাসন ক্ষমতা এসছে। খালেদা জিয়া, আপনি যে বললেন যে খালেদা জিয়া 15 আগস্টের পক্ষে ছিল, হাও?
কারণ 91-96 সাল পর্যন্ত আমরা সেটা তো দেখি নাই মাহবুব ভাই। আমরা নিজেরাই তো নির্যাতনের শিকার। উনি পারেন নাই, মানে সরলীকরণ করা যাবে না। বেগম জিয়া চাইতেন, আমি কারণ কি দেখেন, আমাদের সঙ্গে তার দুবার দেখা হয়েছিল ম্যাডামের সাথে, এবং যুব কমান্ডের কারণেই। আমি জানি, মানে জানেন আই আমরা ওয়াজ দেয়ার। আমরা আমি 15 প্রেজেন্ট আগস্টে ছিলাম। আমরা আফল করতাম। হুম। উনি কিন্তু আমাদের যথেষ্ট স্নেহ করতেন। এবং আমার খুব মনে আছে এক স্মৃতি, আমাদেরকে এক গণভবনে নিয়ে গেলেন। সেখানে তিনি মানে মোস্তফা কামাল ফালু, তখন তার পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন, তাকে বললেন যে, আমাদের দেখে বললেন যে এদের নিরাপত্তার ব্যবস্থা তুমি করবা। তো এই যে মানে উনি, কারণ কি আমাদেরকে উনি ভালোবাসা স্নেহ করেন। উনি জানেন তো যে আমরা পূর্ণ আগস্ট ধারণ করি, উনি জানেন যে আমরা মানে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলি, উনি জানেন তৎকালীন সময় যে ঘাদানি সৃষ্টি হয়েছিল জাহানামের নেতৃত্বে, আমরা তার বিরুদ্ধে কথা বলছি, বিং এ প্রাইম মিনিস্টার। সুতরাং আমি আমি মনে করি যে রাজা ভাই উনি ধারণ করতেন, কিন্তু হয়তো মানে দলের ভিতরে নানা রকমের বলয় থাকার কারণে। কারণ দেখেন বিএনপিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক এখানে এসছে, কেউ ভারতপন্থী, কেউ প্রো পাকিস্তানি, কেউ প্রো ইন্ডিয়ান, কেউ চাইনিজ পন্থী, সবার সমন্বয় এখানে ঘটেছে। সুতরাং যেহেতু ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র, একটা শক্তিশালী রাষ্ট্র, তাদের যে গ্রুপটা অ্যালাইটা সবসময় স্ট্রং ছিল এখানে। হয়তো বেগম খালেদা জিয়া ওইসব কারণে আহ, অনেক কিছু করতে পারেননি, কিন্তু উনি চাইতেন। এটা আমার বিশ্বাস, উনি চাইতেন। না, কিন্তু এবং আমি মনে এটা করি আমি এটা আমি বস্তুত রাজা ভাই বিশ্বাসঘাতক। বলতে কারণ চাই। 2001 থেকে 2006 পর্যন্ত এর মধ্যে কিন্তু এই কেসটা কিন্তু মানে শেষ করে দেওয়ার সম্ভাবনা মানে এখন ছিল, পসিবল এটা ছিল। ছিল। ঠিক আছে, তখন যেহেতু ব্যারিস্টার মধু সাহেব, কারণ উনি তো মননে মগজে কিন্তু মুজিববাদী। ব্যারিস্টার মধু সাহেব তো, ওনার তো কোনো মানে, উনি মারা গেছেন আজকে, কিন্তু উনি তো সবসময় তো ক্ষমতাসীনদের পক্ষে ছিলেন, ক্ষমতা রাজনীতি করেছেন, তাই না? কিন্তু আপনি তারপরও দেখবেন, আমি বলি কি, আমি ওনাকে ক্যারেক্টারলেস বলি আর কি। হ্যাঁ, তার রাইটিংস ঠিক আছে, দেখেন ওনার ওনার সেখানে ওনার কোনো পলিটিক্যাল ক্যারেক্টার, ওনার বহুত সুনাম মানুষ গায়, বাট আমি ওনাকে না, এটা তো পলিটিক্যাল এটা তো পতিতা বলি এটা তো ওনাকে। আমি, আপনার নিশ্চয় মনে পলিটিক্যাল আছে, বেশ্যা উনি হ্যাঁ, ছিলেন। পত্রিকায় এসেছিল একবার মিল্লাতে, আমি যখন কাজ করি তখন আপনার লোকাল একজন লোক, ইঞ্জিনিয়ার, কি বলে, লেফটেন্যান্ট কর্নেল এনামুল হক সম্ভবত, ইঞ্জিনিয়ারিং করে ওনার এলাকায় বিএনপিতে জয়েন করলেন। এবং করার পরে ওই লোকটা কিন্তু 15 মিনিটের বিরুদ্ধে অ্যাডমিট করলেন, রিস্ক নিলেন, এবং তারপর মতিউর আহমেদ জয়েন করলেন। জয়েন করার পরে একটা নিউজ হলো, মানে আপনার সে ইয়েকে নিয়ে, মদুদকে নিয়ে, যে পতিতা রাজনীতি। হ্যাঁ, মানে মানে এই যে বিষয়টা, আজকে মরে গেছে তিনি, কিন্তু মরে গেলে কি হবে? ইতিহাস তো আপনাদের আমাদের বলতে পারা যাবে, আমাদের ধারণ করতে হবে। আজকে এই সমস্ত লোকদের কারণে কিন্তু 15 আগস্টের মতো হ্যাঁ, সেটা তো আমি আপনাকে এখনো বললাম যে উনি ছিলেন একজন রাজনৈতিক পতিতা। যাই হোক মোবাইল, রাইট, আমি আপনি প্রসঙ্গে একমত, আমরা পরে আমি আলাপ আপনার করব। এখন আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই, সেটা হলো যে সাম্প্রতিক নির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আপনি জানেন। সো এখনো হন নাই, হবে না। যাই হোক, হবেন আর কি, কনফার্ম করা হয়েছে যে উনি একমাত্র ক্যান্ডিডেট। একমত এখন না, আরেকজন আছেন, না, ওনার পক্ষ থেকে, মানে 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 বিএনপি। বিএনপি পক্ষ থেকে উনি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন ভবিষ্যতে রাজনীতি কোন দিকে প্রথম যাচ্ছে? কথা হচ্ছে যে দেখেন, হোয়াট ইজ এই ইউর প্রেডিকশন? ব্যারিকেড হচ্ছে যে এই মানুষটা, আহ, আমি একসময় তাকে খুব পছন্দ করতাম, যখন আমিও করতাম। খুব পছন্দ করতাম। এবং আমার খুব মনে আছে যে উনি যখন কৃষি প্রতিমন্ত্রী, আমার দুই একবার তার দপ্তরে যাওয়া হয়েছিল। তখন আমার বন্ধু, আমার খুবই এক সিনিয়র বন্ধু ছিলেন, আপনার তার পিএ ছিলেন, এবং সালাউদ্দিন নাগরি, নাম বলে দিলাম, মানে সালাউদ্দিন নাগরি। তো আমার যাওয়া হতো আর কি। তো আমি দেখতাম যে ওনার আচরণ, কথাবার্তা, এবং আমাকে ভালো লাগতো। কিন্তু আপনি তো একটা মানুষের বাহ্যিকতা দেখে তো আপনি পছন্দ হবে না, তার ইনসাইডে কি আছে দেখতে হবে। এখন আমরা এখন আমাদের একটা বয়স হয়েছে, আমাদের একটা অবজারভেশনের সময় হয়েছে। আমি বলবো যে ওনার ব্যাপারে নানা রকমের বক্তব্য আছে, এবং তিনি 24-এর বিপ্লবকে যেভাবে তিনি আহ, বলতেন, সবকিছু মিলিয়ে আমার মনে হয় কি যে আমরা কি সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী যে রাজনীতি, হুম। বাংলাদেশপন্থী যে আমাদের বিশ্বাসগত জায়গাটা, উনি সেটাকে ধারণ করতে পারবে কিনা। আমি একটা সত্যি কথা বলি মাহবুব ভাই, আমাকে অনেকে হয়তো বা গালমন্দ করবেন। উনি ওই 24-এর আন্দোলন চলাকালীন সময় একটা কথা বলছিলেন যে আমরা এই আন্দোলনের সাথেও নাই। হ্যাঁ, জি জি, আমরা, এবার কি বললাম। এবং এটাকে অনেকে বলে কি উনি
টেকনিক্যাল কারণে বলছেন। অবশ্য এও বলছে আপনার হচ্ছে নাহিদও বলছে যে এটা এইভাবে কথা বলারই দরকার ছিল, সংসদে বলছে নাহিদ। হ্যাঁ, কথা বলা আমি দরকার। নাহিদের সাথে একমত, একমত না, না। আমি একমত না, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলছিল এটাই সত্যি ছিল, এটাই হ্যাঁ, সত্যি ছিল, অবশ্যই ওইটা সত্য। 100% সত্যি ছিল এটাই। ঠিক আছে। এবং ওনারা এই 24-এর এই কারণের জন্য ওনারা দেখেন এখনো পর্যন্ত কিন্তু 24-এর এই আন্দোলন, এই বিপ্লব, এই অভ্যুত্থানকে ওনারা কিন্তু ধারণ করতে পারেন না এবং পারেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি একটি অর্গানাইজেশন, একটি দলের সাধারণ সম্পাদক। উনাকে টপকে কিভাবে সালাউদ্দিন, সে সালাউদ্দিন আহমেদ কিভাবে এই 24-এর এই বিপ্লবের এগেনস্টে যে দাঁড়ায়। সালাউদ্দিন বলতেছে বারবার, সে মুখে বলতেছে যে 24-এর বিপ্লবের এই যে এই জুলাই সনদ, এই সেই সব কিছু এস্টাবলিশ হবে, প্রতিষ্ঠিত হবে, কিন্তু কাজে তো তার উল্টাটা করে সে। এবং সে বলছেও যে আমরা নির্বাচনের জন্যই আমরা সব কিছু ওই সময় মেনে নিয়েছি। তাহলে মির্জা ফখরুলের ভূমিকাটা কি বলেন, এই গুরুত্বপূর্ণ টাইমে মির্জা ফখরুলের কি ভূমিকাটা না, ছিল? কোনো ভূমিকা নেই। এবং তারেক রহমান সাহেব তো অনেক আগে বলেছে না, হ্যাঁ। এক টেলিফোন মানে সংলাপে আপনার, এটা তো আমরা জানি আমরা। হুম হুম। সুতরাং বিএনপি কি আরো যোগ্য লোক ছিল না? অনেক যোগ্য লোক ছিল। অথবা ধরেন বিএনপি পন্থী যারা আপনার আহ বুদ্ধিজীবী যারা আছেন, ছিল না? একটা লোককে চুজ করা দরকার ছিল। আর তারপর মির্জা ফখরুল আলমগীর তো শারীরিক অসুস্থ, তাই না? উনি হাঁটতেও ঠিকভাবে আমি পারেন না। অসুস্থ থেকে বাদ দিলাম ভাই, মানে আইডিওলজিক্যাল একটা ব্যাপার থাকে। উনি আবার এটা হচ্ছে উনি আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনের আগে যে ওনার যে বক্তব্যগুলো, এগুলো কি একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা যদি বক্তব্য দেয় যে আওয়ামী লীগ এবং বিএনপি কি যেন নির্বাচনের আগে বললো, মানে কথাগুলা, এবং মানে আমরা আসছি আপনাদের পাশে, হ্যাঁ, মানে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নির্বাচনের ভোট চাইতে, যে এই কথাগুলো তো ভয়ঙ্কর, তাই না? এবং 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 একটা কথা চালু আছে। উনি আপনার আমাদের প্রতিপক্ষ যে রাষ্ট্র ব্যবস্থা, ইন্ডিয়ার সাথে তার একটা ভালো অ্যালাই আছে, এটাও এবং আর আপনার। দিন শেষে কি জানেন, উনি হচ্ছে ইসলাম বিদ্বেষী, এবং এবং আরো দিন দেখবেন যে ওনার নাম প্রচন্ডভাবে ইসলাম বিদ্বেষী। ঘোষণার পর থেকে কিন্তু আপনি বাঙ্গু বলয়ে কিন্তু একটা স্বস্তির আছে কিন্তু। কারণ তারা উনি খুব খুশি। উনি তো প্রথম আলোর ইয়ের এই লেজটা প্রথম হলো, তারা খুব খুশি। এবং দেখবেন আসিফ নজরুলের বক্তব্য দেখেন, এতদিন পরে একজন যোগ্য রাষ্ট্রপতি, তার মানে কি বাংলাদেশে আর যোগ্য রাষ্ট্রপতি কখনো ছিল না? না, তো এই কথাগুলো কি মানে আমার ধরে নিতে হবে যে বাংলাদেশ মানে পন্থী। আমি আমি কিন্তু শঙ্কিত সত্যি কথা বলতে কি, আমি ফখরুল রাজা ইসলাম সঙ্গীত বাংলাদেশ আলমগীর। পন্থী রাজনীতির কারণ বিরোধী উনি, যারা। ওনার কোনো গার্ডস আছে কিনা, ওনার কোনো শক্ত না, কোনো গার্ডস, প্রেসিডেন্ট কঠিন হিসেবে আসলে। একজন মানুষের যে গার্ডস রহমান বিশেষের মতো, থাকার কথা। আব্দুর রহমান বিশেষ, আব্দুর রহমান বিশেষের মতো ব্যক্তিত্ব মানে তার সামনে কিছুই না। না না, আব্দুর রহমান বাদ দেন, আমার কাছে ওনার ওনার ওনাকে ইয়ের থেকেও মানে ওই আব্দুল হামিদ, প্রেসিডেন্ট যে হামিদ আওয়ামী লীগের, আওয়ামী থেকে লীগের। জঘন্যতম মনে হবে। আপনি আপনি দেখেন, আমি লিখে দিলাম আপনাকে। না না, উনি 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 হ্যাঁ, মানে কি ক্যাপাবেল না। তো পাশাপাশি যে আরেকজন লোককে এখানে আপনি দেখবেন যে কর্নেল অলি সাহেবের নামটা এসছে, বা বরং আমি মনে করি ওলি সাহেব সুপার গার্ডওয়ালা একজন। 11 দলের, মানুষ। অবশ্যই 11 দলের পক্ষ থেকে আপনার তার নামটা এসছে, একজন নিখাত মুক্তিযোদ্ধা 1971 সালের, মানে জিয়াউর রহমানের পাশে যে মানুষটা সবসময় ছিলেন। এবং বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে তার যে অসামান্য ভূমিকা, তাই না? এবং এক পদে ব্যক্তি, যুদ্ধকালীন সময় কিন্তু বীর বীর বিক্রম, মানে কি বলে, হ্যাঁ বীর বিক্রম না, মানে কি বলে, তাহলে তাহলে বাংলাদেশের প্রেসিডেন্ট আরেকজন রাজাকারের ছেলে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে যাচ্ছে। অনেক নিউজ এগুলো আছে আর কি। যাক, এগুলি এগুলি আলোচনা। তবে আমি বলবো যে বিএনপির আরো খতিয়ে দেখা দরকার ছিল একজন যোগ্য এবং কি বলে, সার্বজনীন এক ব্যক্তিকে রাষ্ট্রপতি করলে আমি মনে করি জামাত ইসলামীও বা 11 দল কিন্তু মানে দ্বিমত করতেন না। হুম। যাই আচ্ছা, হোক, সর্বশেষ একটা তবে বিষয় আলাপ করি। তবে রাজা ভাই, মানে এটা তো ডেমোক্রেসির তো বিউটি, তাই না? আপনি একক ব্যক্তি না হয়ে দুজন ব্যক্তি যখন দাঁড়াইছে, ভালো, এটা খারাপ না। হ্যাঁ, সবাই জানে, সবাই জানে যে 70 অনুচ্ছেদের কারণে বিএনপির কোনো সদস্য তাকে ভোট দিতে পারবে না। হুম। না, আর এটা তো যদি এটা তো ওই যে 70 না থাকতো, সংস্কারের আর্টিকেল 70 না থাকলে, সংস্কারের মধ্যে তো এটা ছিল, এই এইটা থাকবে না, হ্যাঁ, সংস্কারের মধ্যেই তো এটা ছিল, সেটা তো করতে আর্টিকেল দিল না। 70 না থাকলে আপনার খেলা জমে যেত। অনেক লোক আছে যারা কোনো লেগে ভোট দিত, বিএনপির অনেক লোক আছে। কিন্তু ওই যে একটা গলা ভিতরে যে একটা আংটা লাগাই দিছে, আর্টিকেল 70। যাই সুতরাং হোক, আর্টিকেল 70 তো একটা কালা কানুন, তাই না? এটাকেও আমি মনে করি সংবিধান থেকে মুছে ফেলা উচিত। শুধু মুছে ফেলা না, না, এটা সংবিধান থেকে প্রস্তাবনা ছিঁড়ে ছিল ফেলা তো, উচিত। এটা এটা প্রস্তাবনা ছিল। আচ্ছা, মাহবুব ভাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ইনশাল্লাহ।
আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব খুব শীঘ্রই। শুধু একটা বিষয় একটু কথা বলি, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব খারাপ, ভীষণ খারাপ অবস্থা। এই প্রসঙ্গে আপনার কোনো মতামত থাকলে বলবেন, পাশাপাশি শেষ করে দেবেন প্লিজ। ধরা যায় গতকালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল প্যারিসে। সেই প্রোগ্রামটা আমাদের এফজিবিএ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জুলাই বিপ্লবকে নিয়ে একটা ডায়ালগ করেছিলাম। সেখানে বাংলাদেশ থেকে সাদিক কাইম, হাসান আবদুল্লাহ এবং ছাত্রদলের সাবেক এই সদ্য বিদায়ী সভাপতি রাকিব রাকিবুল ইসলাম, আর ছিলেন আমাদের সাবেক প্রেস সেক্রেটারি শফিক ভাই ছিলেন, এবং প্যারিস থেকে জয়েন করেছিলেন পিনাকি ভট্টাচার্য। এই পাঁচজনের বক্তৃতার ভিতরে আমরা যেটা মানে পেলাম, শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, বাংলাদেশে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম যেভাবে বাড়ছে, সাধারণ মানুষ কিন্তু তাদের কেনার লাগালের বাইরে চলে গেছে এবং তারা খুবই কষ্টে আছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে আপনি দেখেন, আমি বিএনপির মানে এলাকার লোক, আমি গিয়া পুলিশের ওসিকে থাপড়াইতেছি, আমি টিউনোকে বাইরাইতেছি, আমি অফিস ঘেরাও করে, এই যে কালচার, এই যে বাজে কালচার শুরু হয়েছে, এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি যে আরেকটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি আমাদের জন্য সৃষ্টি হবে। একটা গ্রুপ চাচ্ছে এই ধরনের সিচুয়েশন, এবং যাতে করে তারা সুযোগ নেয়। আর পাশাপাশি দেখেন, আপনার আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার বাইরে থাকলে কি হবে, আওয়ামী লীগের লোকজন দেশে এখন অ্যাভেল আছে, কিন্তু তাদের প্রচুর টাকা আছে। সুতরাং তারা যেমন আপনার কালচারাল ফেস্টিভ্যাল যারা আছে, এই যে আনিস আলমগীরের মতো মানে দুষ্ট লোকেরা বা তুষারের মতো দুষ্ট লোকেরা, তারা কিন্তু পয়সা নিয়ে নিয়ে কিন্তু এই আওয়ামী লীগের ভয়েস রেস করতেছে। সুতরাং সরকারের উচিত হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য সরকারি দল বিরোধী দল সম্মিলিতভাবে এটাকে যেন করা হয়। পাশাপাশি যারা কালচারাল ফেস্টিভ্যাল, অর্থাৎ যারা সংবাদপত্র জগতে যারা আওয়ামী লীগের দালালি করেছে, তাদের ব্যাপারে কিন্তু সরকারের একটা দৃষ্টি থাকা দরকার। তা নাহলে কিন্তু দেখেন, মানে মিডিয়ার মাধ্যমে কিন্তু জনগণের দোরগোড়ায় কিন্তু দ্রুত পৌঁছায় যাওয়া যায়। সুতরাং এই যে মিথ্যা কালচার, মিথ্যা যে বয়ান শুরু হয়েছে, সেই বয়ানের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার। আর একটা জিনিস, যে বর্তমান সরকারের পক্ষ থেকে, অর্থাৎ যারা ক্ষমতাসীন দলের নেতা বিভিন্ন পর্যায়ে, তারা 24কে তারা 70 হিসেবে তারা চিহ্নিত করা পায়তারা করছে। এই যে একদম নেগেটিভ, এটা তো আওয়ামী নেগেটিভ, তাই না? সুতরাং আমি মনে করি যে এই আওয়ামী নেগেটিভ থেকে বর্তমান সরকার বিএনপি যেন বেরিয়ে আসতে পারে, এবং 24কে যেভাবে তারা ধারণ করেছিল সেই জুলাইয়ের 24-এর সময়, আমি মনে করি যে তারা, শুধু তারা নয়, সরকারি দল বিরোধী দল সমস্ত 24 স্টেক হোল্ডাররা তারা ঐক্যবদ্ধভাবে এটাকে ধারণ করবে, এবং এর সক্রিয় বাংলাদেশ। এবং আমি যেটা বলি যে জুলাই সনদটাকে বাস্তবায়ন না করলে আমরা কিন্তু আবারও বিপদে পড়ে যাব। ধন্যবাদ মহোদয়। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। দর্শক মণ্ডলী, পরবর্তীতে আবার আমাদের আগামী সপ্তাহে ইনশাল্লাহ এই চলতি সপ্তাহের ঘটনাবলী এবং বিষয়গুলি নিয়ে আবার আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে দোয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মহোদয়। আসসালামু আলাইকুম রাজা ভাই, আবার কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম।